তখন প্রায় ভোর হয়ে এসেছে। চারিদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। উৎসবমুখর এই রাজ্য যেন গতকাল এক অন্যরকম আমেজে মেতেছিল। পুরো লনের অনেক জায়গা জুড়ে অনেকেই রাত্রেবেলা ঘুমিয়েছিল, কারণ এখানে তো ঘুমানোর কোনো জায়গা নেই। খুদ ওয়াটারল্যান্ডের রাজাকে বাইরে একটা বিছানা করে দেওয়া হয়েছে, সেখানে সে শুয়ে আছে। বেশ খানিক্ষণ পর হানিফার সকল সিকিউরিটি টিম হানিফাকে এসে রিপোর্ট করলো। বলল, সব কিছু ঠিকঠাক আছে, আপনি এখন বিশ্রামে যেতে পারেন। সারা রাত তো আমাদের সঙ্গে ছিলেন, আমাদের টহল টিম এখন সমস্ত কিছু ঘুরে দেখছে। এখন তো সকাল হয়ে গিয়েছে, আপনি আপনার বিছানায় যান, আপনি রেস্ট করেন। হানিফা তখন বলল, আচ্ছা ঠিক আছে, সমস্ত কিছু তাহলে দেখে নিও, আমি তাহলে চলে যাচ্ছি। আর নাইট শিফটে যারা ছিল, ডে শিফটের সকল কি এসেছে? ওই রক্ষী জিনটা তখন বলল, হ্যাঁ সকলে এসেছে, আর কিছু জিনদেরকে আমরা ফেরত পাঠাচ্ছি। মূলত এখানে এত জিনের দরকার নেই, আর সমস্ত কিছু তো ঠিকঠাকভাবে মিটে গিয়েছে। আত্মীয় স্বজন যারা আছে তারা তো সকালেই চলে যাবে, অনেকেই হয়তো চলে গিয়েছে অলরেডি, সকলে উঠতে শুরু করেছে। হানিফা তখন বলল, আচ্ছা ঠিক আছে। হানিফা প্রায় সারা রাতই ইকবালের সঙ্গে বসে গল্প করেছে। অনেকদিন পরে তারা একসাথে বসে গল্প করলো এবং অনেকদিন পর কথা বলে তাদের কাছে ভালোই লাগছে। হানিফা তখন বলল, আচ্ছা ঠিক আছে। তারপর সে উড়ে তার নিজের মহলের দিকে গেল। হানিফার মহলটা রাজ্যের পশ্চিম সাইডে, সেখানে বিরাট এক বাংলো বাড়ির মতো হানিফার বাড়িটা। হানিফা সেখানে যেতেই হানিফার ছোট নাতি বলল, দাদু তুমি এসেছো? কালকে তোমাকে তো কোথায় খুঁজে পেলাম না। হানিফার মেয়ের ছেলে সে তার দাদুকে খুব বেশি ভালোবাসে। কালকে দেখে সে একদম অবাক হয়ে গিয়েছিল যখন দেখলো তার দাদু সেখানে নাচানাচি করছে। সে বলল, দাদু তুমি কালকে নাচানাচি কেন করেছিলে? তুমি তো এরকম করো না। হানিফা তখন বলল, এই তো কালকে বিয়ে ছিল তো এই জন্য। ঠিক আছে। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে। আম্মু ঘুমাচ্ছে, সকালবেলা আমার ভালো লাগছিল না, তাই আমি উঠে চলে এসেছি। তুমি তো সারা রাত ঘুমিয়েছো, এই জন্য তোমার ঘুম পাচ্ছে না, তবে এই বাড়ির বাইরে যেও না, ঠিক আছে? তখন হানিফা কয়েকজন রক্ষীকে ডেকে বলল, ও যেন ওর বাইরে না যায়, ঠিক আছে? খেয়াল রেখো ওর প্রতি। হানিফা তখন তার নিজের কক্ষে গেল। হানিফা বেশ টায়ার্ড, বিছানায় শোয়ার সঙ্গেই তার চোখ লেগে আসলো। চারিদিকে সকলে জেগে উঠতে শুরু করেছে। একে একে সকলে উঠে তাদের পজিশনে বসে আছে। সমস্ত রাজা এবং যত কাবিলার সর্দাররা ছিল সকলের সামনে নাস্তা দেওয়া হয়েছে, সকলে নাস্তা খাচ্ছে। গতকালকে এই রাজ্যে বিরাট এক অনুষ্ঠান হয়ে গিয়েছে। ইউসুফ এবং মায়ার কক্ষের বাইরে অনেকে হাঁটাহাঁটি করছে। ইউসুফের মা তখন মায়াকে ডাকার জন্য গেল, কারণ কালকে রাত্রেবেলা অনেক দেরি করে ঘুমাতে গিয়েছে, এখন কি সে ডাকবে কি না সেটাই সে বুঝতে পারছে না। খানিকক্ষণ বাদে ইউসুফের পালিত বাবা এসে বলল, কি করছো? ওরা কালকে গত রাত্রে এমনিতে ঘুমিয়েছে, আর এখন ডেকো না, সকাল অনেক হয়েছে অবশ্য, তবে দুপুর হোক তার আগে ডেকো। আর যদি ওরা একা একাই উঠে আসে তাহলে সেটা আলাদা বিষয়। কি যে করো না তুমি। খানিকক্ষণ বাদে দরজাটা খুলে গেল, দেখলো মায়া ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে। সে তার মাকে বাইরে দেখে, মানে শাশুড়ি আমাকে বাইরে দেখে অবাক হয়ে গেল, বলল, আম্মা আসসালামু আলাইকুম। নিজেই সে লজ্জা পেয়ে সেখান থেকে তার মাথায় ঘোমটাটা দিল, এমনকি তার শাশুড়িও লজ্জা পেয়েছে। তখন সে একদম ফ্রেশ হয়ে গোসল করেই বেরিয়েছে, একদম ফ্রেশ অবস্থায়। তারপর বলল, আম্মা চলেন আমরা আজকে একসঙ্গে রান্না করি। তখন ইউসুফের পালিত মা খুশি হয়ে গেল, বলল কি যে আচ্ছা ঠিক আছে, আসলে দিক দিয়ে যাচ্ছিলাম তখনই তোমার সঙ্গে দেখা হয়ে গেল, এত তাড়াতাড়ি উঠেছ, চলো। মায়া তখন বলল, আজকে বিয়ের প্রথম দিন, আজকে যদি উঠে নিজের হাতে রান্না করে আপনাকে না খাওয়াতে পারি তাহলে বিষয়টা কেমন দেখায় না? তখন তার শ্বশুর বলল, আরে তুমি যে কি বলো না, রান্না করার জন্য অনেকেই আছে। মায়া তখন বলল কি যে, আরে না না, চলুন আমিই খাওয়াবো আপনাদেরকে আজকে, এটা আমি ইচ্ছা করেছিলাম, সেহেতু আপনাকে আমিই খাওয়াবো। তাই বলে তারা রান্নাঘরের দিকে চলে গেল। দেখতে দেখতে সকলে উঠে প্রায় দুপুর গড়িয়ে গেল। একে একে সমস্ত মেহমানরা এখান থেকে চলে যাচ্ছে। আনন্দনগর থেকে যেসব মানুষেরা এখানে দাওয়াত খেতে এসেছিল তারা যে বিশাল আকৃতির বড় গাড়ি বহর নিয়ে এসেছিল, এক এমন বড় রথ, সে রথের মধ্যে প্রায় 100 জন মানুষকে বহন করে নিয়ে যাওয়া যায়। সেখানে বেশ কিছু জিন সেই গাড়ি চালানোর দায়িত্বে রয়েছে। সমস্ত লোকেরা একে একে সেখানে তাদের পজিশন নিচ্ছে। আনন্দনগর থেকে অনেক মানুষ এসেছে এখানে বিয়ে খাওয়ার জন্য, এবং তারা সকালবেলা উঠে নাস্তা খেয়ে ফ্রেশ হয়ে নিজেদের বাড়ির দিকে যাচ্ছে। কিছু কিছু অনুগ্রহপ্রাপ্ত এবং কাছের জিন এখানে আছে, মানে সর্দারের কাছের জিন এখানে রয়েছে তাদেরকে দেখভাল করার জন্য। কিছু কিছু মানুষ এখানে রয়েছে যারা কিনা এখানেই থাকবে এবং একবারে তাদের সর্দারের সঙ্গে ফেরত যাবে, সর্দারের সিকিউরিটির জন্য রয়েছে।
খানিকক্ষণ বাদে সেই গাড়িটা স্টার্ট দিয়ে আকাশের উপরে উঠে মেঘের ভিতরে মিলিয়ে গেল। এখানে যারা আছে সকলেই আনন্দনগরের নানান মানুষ। বনরাজা তখন বলল যে এখন তাহলে আমরা যাই ইকবাল ভাই, অনেক তো আপনার সঙ্গে গল্প হলো, আর আপনার সঙ্গে আবার আলাপ হবে, আবার আসবো বেড়াতে। এখন যেতে হবে। রাজ্যের পরিস্থিতি কেমন আল্লাহ মাহবুদ জানে। 1.5 দিন হলো এখানে এসেছি, দ্রুত ফিরতে হবে, আমাদেরকে অনুমতি দিন। ওয়াটারল্যান্ড, হিলল্যান্ড এবং দক্ষিণ তৃণভূমি, উত্তর তৃণভূমি সকল রাজা বলল কি যে আমরা তাহলে একসাথেই বেরিয়ে যাই। কী বলেন ইকবাল ভাই? খাওয়া দাওয়া তো হলো আপনার সঙ্গে, সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। এত বড় অনুষ্ঠান কুলুলুস রাজ্যে এরা আগে কোনোদিন দেখিনি। আপনি ছিলেন বলেই সম্ভব হলো। আমাদের ওইখানে অবশ্যই আপনি আসবেন। সকলে ইকবালকে ভাই বলে ডাকে, কারণ ইকবালই তাদেরকে বলেছে, কারণ ইকবাল তাদের থেকে অনেক ছোট। এখানে যারা রাজাজিন আছে তারা প্রায় কয়েকশো বছর বড় ইকবালের, সেহেতু তাকে সম্রাট বলে ডাকার কোনো কারণ নেই। তবে ইকবাল অন্য জায়গা দিয়ে ঠিকই স্ট্রিক্ট। তাদেরকে বলে দিল যে আপনাদের রাজ্যে যে কোনো ধরনের অপ্রীতিকর সমস্যা হলে আমাদেরকে ইনফর্ম করবেন। দক্ষিণ তৃণভূমির রাজা তখন বলল আমাদের দক্ষিণ সাইডের বর্ডারের গ্রামগুলোতে কিছু সমস্যা আছে। ওইখানে গ্রামের মধ্যে কিছু অদ্ভুত প্রাকৃতিক প্রাণী এসে নাকি হামলা করছে এবং সেগুলো কিছু জিনকে ধরেও নিয়ে গিয়েছে। এটা নিয়ে একটু সমস্যায় আছি। তখন সে বলল কি আচ্ছা ঠিক আছে, তুমি সেগুলো দেখে নাও, আর কি হয় সেটা আমি আমাদের এজেন্ট থেকে জানবো। আমাদের এজেন্ট মাহাদি তো মনে হয় ওদিকে আছে, ও সমস্ত খবর নিয়ে আসবে। হানিফা তখন বলল হ্যাঁ ঠিক আছে, তবুও আপনাদের অঞ্চল যেহেতু এত কিছু দেখার দায়িত্ব তো আমি একা পারছি না, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? তখন দক্ষিণ তৃণভূমির রাজা বলল আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা আসি। তাই বলে তাদের 4টা রথ একসাথে ছেড়ে চারদিকে চলে গেল। একজন চলে গেল দক্ষিণ আটলান্টিক মহাসাগরে তার হিটল্যান্ডের দিকে। তাদের ওয়াটারল্যান্ডের রাজার কাছে রয়েছে বিশাল এক ওয়াটার বাহন, যে বাহন করে সে খুব দ্রুত গতিতে সেখান থেকে উড়ে যেতে পারে। হিলল্যান্ডের বনারাজা দক্ষিণ তৃণভূমি এবং সকলে চলে গেল তাদের নিজেদের রাজ্যে। আস্তে আস্তে সমস্ত কুরুলুস রাজ্য এবং সমস্ত কিছু ফাঁকা হয়ে যেতে লাগলো। সারাদিন এভাবেই কেটে গেল। ইউসুফ প্রায় দুপুরের শেষ মাথা পর্যন্ত ঘুমিয়ে উঠেছে। সারা রাত কী করেছে কে জানে, একদম দুপুর 3টা পর্যন্ত সে ঘুমিয়ে উঠে দেখে চারিদিকটা একদম ফকফকা। মায়া তার পাশে নেই। মায়া কখন উঠে গোসল করে কী করছে কে জানে। সকালবেলা অবশ্য এসেছিল একবার, তখন থেকে তোলার চেষ্টা করেছে, কিন্তু ইউসুফ কোনোভাবেই ওঠেনি। ঘুম থেকে উঠে সে বাইরে এসে দেখল কি যে সকলে তাকে দেখে হাসছে, কারণ সে একটা 3/4 টাইপের প্যান্ট পরা ছিল। সে দেখেইনি যে তার কতটুকু প্যান্ট পরা। সে সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে গেল, গিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে একদম বের হলো। বের হয়ে এসে দেখলো তার মা তার জন্য খাবার নিয়ে বসে আছে সেই কখন থেকে। মায়া তখন বলতো তোমার এতক্ষণে ঘুম ভাঙলো, কতবার তোমাকে ডাকতে গিয়েছি, মা তোমাকে ডেকেছে, তোমার জন্য দুপুরবেলা মা না খেয়ে বসে আছে, এখন সময় হলো তোমার। তখন সে বলল আরে মা দেরি হয়ে গিয়েছে, প্লিজ মাফ করে দাও। তোমরা খাওনি? বাবা তুমি খাওনি? সকলে না খেয়ে আসছে। বিরাট সেই প্রাসাদের সেই কক্ষে, মানে যেখানে খাবার খায়, তার উপরে বিশাল আকৃতির একটা ঝাও লাইটের মতো লাইট রয়েছে। এটা প্রাকৃতিকভাবে জ্বলে। সেই লাইটের নিচে তারা খেতে বসেছে। দিনের বেলা তো হয়তো লাইট জ্বালানো লাগে না, কিন্তু আশপাশের পরিবেশটা তো চমৎকার। তার মধ্যে তারা খেতে লাগলো এবং গল্প করতে লাগলো। কুরুলুস রাজ্যের সমস্ত পরিবেশই এরকম হয়তো অনেক বছর আগে ছিল, এবং কত বছর পর এরকম আনন্দ উল্লাস চারিদিকে ফিরে এসেছে সেটা হয়তো কেউ বলতে পারবে না। খানিকক্ষণ বাদে হানিফা এবং ইকবালও এসে তাদের সাথে যোগ দিল। বলল কি ব্যাপার, আমাকে রেখে একাই খাচ্ছ তোমরা? তখন ইউসুফের পালিত বাবা বলল আরে ইকবাল ভাই আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করেছিলাম, আপনাকে ডেকে পাঠিয়েছি সেই কখন। ইকবাল তখন বলল একটু দেরি হয়ে গেল। তারপর হানিফা এবং ইকবাল সকলের সঙ্গে খেতে বসলো এবং সবাই হাসাহাসি করছে। এরকম আনন্দ ঘন মুহূর্ত কুরুলুস রাজ্যে এর আগে কখন এসেছে তা কেউ বলতে পারে না, এবং কুরুলুস রাজ্য এখন সত্যি আনন্দে এবং অন্যরকম উল্লাসে ভরপুর। শয়তান মেফো, পৌর লোকটি এবং সেই দুটো জিন তখনও কারাগারের অন্ধকারে বন্দী রয়েছে। মাঝখানে কতগুলো সময় কেটেছে তা তারা বলতে পারবে না, কারণ বাহিরের কোনো আলো ছায়া এখানে কিচ্ছু পড়ে না। এখানে তাদের সেই ভীষণ শক্তিও কাজ করবে না, তারা যে অন্ধকারে দেখতে পায় সেই শক্তিও কাজ করবে না, কারণ এই জায়গাটা এমনভাবেই তৈরি করা হয়েছে। আর আন্ডারগ্রাউন্ড জায়গাটা সম্পূর্ণ আলাদা। এখানে ওপরের শক্তি কোনোভাবেই কাজ করে না। উপরের শক্তি এখানে কোনোভাবে কেউ অ্যাপ্লাই করতেও পারবে না। সেখানে সে বসে আছে। বেশ খানিক্ষণ পর মূল গেটের যে দরজা সেটা খুলল। ওইটা উপর থেকে আসে। একটু আলো এসে পুরো গলিটাকে একদম আলোকিত করে দিল। বেশ খানিক্ষণ পর 4-5 জন জিন সেই সেলের কাছে এগিয়ে আসলো। তারা বলল কি যে তোমরা এখানে কতদিন বন্দি থাকো তার কোনো হিসাব নেই, বের হওয়ার জন্য তোতলা হয়েছে কিসের জন্য? মেহফু তখন বলল তোমরা আমাকে চিনো না,
এই জন্য এখানে আটকে রেখেছো। পরের লোকটি তখন তাকে থামিয়ে দিয়ে বলল, চুপ থাকো, আমাদের ডাকার সময় হলে ওনারা নিজেরা এসেই আমাদেরকে ডেকে নিয়ে যাবেন। আর সম্ভবত ওই লোকটি বলল যে আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনি হয়তো এখানে নেই, কোথাও একটা গিয়েছে। কোথায় গিয়েছে সেটা বলতে পারবো না, তবে উনি আসুক, তারপর দেখা যাবে। ওইদিকে আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনি রাজা অনেকক্ষণ আগেই তার রাজ্যে প্রবেশ করেছে। মন্ত্রী খবর পেয়েছে যে মেফো এসেছে। সে আন্ডারগ্রাউন্ড কিংয়ের সঙ্গে কথা বলার জন্যই মূলত বসে আছে। আন্ডারগ্রাউন্ড কিং তখন তার নিজের কক্ষে ছিল। বিরাট এক সরু গলি, সেই গলিটা একদম রাজপ্রাসাদের মাঝ বরাবর চলে গিয়েছে, সোজা চলে গিয়েছে আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনির পার্সোনাল কক্ষে। সেখানে যাওয়ার অনুমতি কেবল মন্ত্রী এবং সেনাপতিরই আছে, তাছাড়া অন্য কেউ সেখানে যেতে পারে না। মন্ত্রী এবং সেনাপতিকে দেখিয়ে বাকি সব সেনারা যারা কিনা গার্ডে ছিল তারা সালাম দিতে লাগলো। তারা বেশ উঁচু লম্বা এবং পরনে এমন ধরনের কাপড়, তাদের বাহুতে এত পরিমাণ শক্তি এবং উপরের চামড়াগুলো এত মোটা, দেখে মনে হয় যে তার উপর কোপ দিলেও কিছু হবে না। এটা আসল চামড়া। তাদের শরীরের উপর খাঁজ কাটা কিছু ভাব রয়েছে, দেখে মনে হয় কোনো প্রাণী। তারা হেঁটে যেতে লাগলো। অনেকটা যাওয়ার পর সেখানে দাঁড়িয়ে এসে আন্ডারগ্রাউন্ড কিংয়ের দরজায় নক করলো। মন্ত্রী তখন বলল যে আমরা এসেছি, আমি মন্ত্রী। তখন বলল, আসো, ভিতরে আসো। ডাইনি তখন বসে তার চুলগুলো আঁচড়াচ্ছিল। তার মুকুটের মাঝখান দিয়ে, মানে একদম ফিক্সড মুকুট, যার মাথায় এরকম বড় বড় শিং আছে, সেই শিংয়ের ভাঁজ দিয়ে চুলগুলোকে সে আঁচড়াচ্ছিল। তাকে দেখতে আসলে ডাইনির মতো লাগে এবং মনে হবে যে তার সামনে দুটো দাঁত দিয়ে সে কত শত মানুষকে খেয়ে ফেলতে পারবে। শুধু মানুষ নয়, জিনকে একদম গিলে খেয়ে ফেলতে পারবে। তার রয়েছে অসীম ক্ষমতা এবং সেই ক্ষমতার উৎস শুধুমাত্র তার হাতে থাকা সেই ছড়িটা, এবং সেই ছড়ি দিয়ে সে সমস্ত কিছু করতে পারে। মন্ত্রী তখন এসে বলল, মহারাজ, খবর আছে। তখন আন্ডারগ্রাউন্ড কিং বলল, কী খবর নিয়ে এসেছে? এত জরুরি? আমরা খুব টায়ার্ড ছিলাম, তবে তুমি এসেছো যেহেতু সেহেতু তোমার সঙ্গে তো কথা বলতেই হবে, বলো। মন্ত্রী জানালো যে মেফোকে আমরা ধরতে পেরেছি এবং সে এখন নিচের সেলে বন্দি আছে, সেখানে আমরা তাকে আটক করে রেখেছি। কি করব? আন্ডারগ্রাউন্ড কিং বলল, ওকে রাখো, বেটাকে আটকে, দেখি কালকে রাজসভায় গিয়ে কোনো কিছু একটা করব। সকলে আসলে, মন্ত্রী, সেনাপতি, আমার তো অন্য সকলে আসলে তখন তাদের সাথে বসে কথা বলে মেফোর কোনো একটা ব্যবস্থা করা যাবে। তখন মন্ত্রী বলল যে মেফো তো খুব হাওখাও করছে এবং সে বলছে সে নাকি আপনার সঙ্গে দেখা করবে এবং আপনি নাকি ওকে এখানে ডেকেছেন, সেই জন্য ও এখানে এসেছে, আমাদেরকে দেখা দিয়েছে। তখন ডাইনি বলল কি যে মেফো কি বলবে সেটা আমি জানি এবং ও কি করবে সেটাও আমি খুব ভালো মতো জানি। আমি ওর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ও আমাদের কাছে ভালো বার্তা নিয়ে এসেছে। তুমি যাও মন্ত্রী, মেফোকে খুব শীঘ্রই উপরে নিয়ে আসো এবং আমাদের কক্ষে নিয়ে আসো, সরাসরি এখানে, আর অন্য কাউকে বলার দরকার নেই। আন্ডারগ্রাউন্ড কিং বলল, এখানে কেন? ডাইনি তখন বলল, তুমি সেটা বুঝতে পারবে না। ওই লোকটির সাথে একটা পোড়ো লোক আছে, তাই না? লোকটিকে আমি খুব ভালোভাবে চিনি, ওকে নিয়ে আসো। তারপর সেই রক্ষীগুলো চলে গেল সেই কারাগারের দিকে যেখানে মেফো এবং পোড়ো লোকটিকে রাখা। সেখানে গিয়ে সে গেটটা খুলতেই মেফোকে বলল, তোমাকে মহারাজ রেখেছেন, আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনি তোমার সঙ্গে আলাপ করতে চাই। পোড়ো সেই লোকটির চোখ একদম টকটকে লাল থাকে সবসময় এবং তাকে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে যদি কোনো মানুষ তাকে দেখে। সেখানে থাকতে থাকতে একদম জিনেদের মতোই হয়ে গিয়েছে। তার বয়স অনেক। সে সেই বড় সিঁড়ি ধরে উপরে উঠতে লাগলো। তাদের হাতে হাত কড়া পরানো, মেফো এবং পোড়ো দুজন লোকটিকে হাত কড়া পরানো। অনেকটা দূরে আসার পর সেই পোড়ো লোকটি তার হাত থেকে হাত কড়া খুলে নিচে ফেলে দিয়েছে, কিন্তু উপরের সামনে থাকা জিনগুলো টেরি পায়নি যে তার হাত কড়া কখন পড়ে গিয়েছে। হাত কড়া পড়ে যাওয়ার পর সে বলল কি যে, কী ব্যাপার, তোমার হাত কড়া খুললে কীভাবে? এটা তো কোনোভাবে খোলা সম্ভব না, এটার মন্ত্র তো আমাদের কাছে। সে পোড়ো লোকটি বলল যে আমি চাইলে আর অনেক কিছুই করতে পারি, কিন্তু সেটা করতে চাচ্ছি না, চলো। তাই বলে সে মেফোর হাত লাগতেই তালাটা অটোমেটিক খুলে গেল। কোনো একটা মন্ত্র বলে সে সেটাকে এটা করেছে। তার মধ্যে অনেক শক্তি আছে, ঠিক আলকিসের মতো, এবং মেফোর মধ্যে হয়তো এরকম শক্তি নেই। সে অনেক কিছু শিখেছে পোড়ো লোকটির কাছে এবং অনেক ট্রেনিংয়ে সে নিয়েছে। অনেকটা পথ যাওয়ার পর সেই সরু গলির মধ্যে দিয়ে চলে আসছে। সকলে মেফোর দিকে তাকিয়ে আছে এবং সেই পোড়ো লোকটির দিকেও তাকিয়ে আছে। সেই জিন দুটোকে বাইরে রেখে এসেছে, বলে তোমরা এখানে অপেক্ষা করো, ওরা দুজন ভেতরে যাক। পোড়ো লোকটি এবং মেফো দুজনই তো মানুষ, তাদের আকার আকৃতি এবং অবয়ব মানুষের মতোই। প্রথমে সবাই দেখে ধোকা খেয়ে যাবে যে ওরা জিন, কিন্তু ওদের মানুষের আকৃতি এবং অবয়ব দেখে সবাই বলে দিতে পারবে যারা মানুষ। সকলে মেফোকে ছুঁয়ে দেখতে লাগলো এবং তাকে শুকে দেখতে লাগলো। যেসব জিনেরা এখানে রয়েছে তাদের কানগুলো বেশটা খাড়া, নাকের ভুরুটা একদম ওপরের দিকে এবং ভুরুর সাইড একদম অনেক উপরে, কপালটা বেশ খানিকটা লম্বা
এবং শুধুমাত্র পেছনের সাইডে কটা চুল মুষ্টিবদ্ধ করা একদম কোমর পর্যন্ত। ওদেরকে দেখলেই যে কেউ বলবে কি যে এরা আবার কেমন প্রাণী। মেফো এরকম প্রাণী উপরে কখনোই দেখেনি। এরকম জিন কি আদতেও হয়? বড় লোকটি বলল, জি, এরকম জিন অবশ্যই হয়, কেন হবে না? জিন শুধুমাত্র কি উপরে থাকে নাকি? মেটো জিন আছে, আগুনের জিন আছে, আন্ডারগ্রাউন্ড জিন আছে, কত ধরনের জিন এই পৃথিবীতে আছে। আল্লাহর সৃষ্টি খুব অনন্য এবং সেটার অপব্যবহার করে এই আন্ডারগ্রাউন্ডের যত রাজারা আছে তারা বেশি। অনেকটা পথ হাঁটার পরে সেই কক্ষের সামনে এসে হাজির হলো। মেফো এবং পোড়ো লোকটি তাদের সামনে দাঁড়িয়ে আছে, তাদের পেছনে বেশ কিছু রক্ষী জিন। তখন ডাইনিটা বলল, কেমন আছো আলকিসের একমাত্র বন্ধু বিলকিল? তোমাকে বহু বছর দেখা হয় না, কোথায় ছিলে এত বছর? বিলকিল তখন বলল, ডাইনি তুমি কেমন আছো? তোমাকেও বহু বছর দেখি না, ভাবলাম একবার তোমার সঙ্গে দেখা করে যাই। মেফো একদম অবাক হয়ে গেল, এই ডাইনি এই লোকটিকে কীভাবে চিনল? লোকটির নাম যে বিলকিল সেটা ওই ডাইনিটা কীভাবে জানল? আর আলকিসকে সে কীভাবে চিনে? তখন আন্ডারগ্রাউন্ড কিং বলল, বিলকিল তোমার বন্ধু আলকিসের কি খবর? তাকে তো ওই যুদ্ধের পর আর দেখা যায়নি, সে নাকি মারা গিয়েছে। বিলকিল বলল, আন্ডারগ্রাউন্ড কিং আপনি সমস্ত কিছুই জানেন, কিন্তু তারপরেও উপহাস করছেন আমাদেরকে নিয়ে, তাই না? আমরা ক্ষমতা হারিয়েছি, আপনি তো দুটো মানুষের কাছে হেরে এসেছেন, সেই কথা কি বলবো? আন্ডারগ্রাউন্ড কিং তখন রেগে গিয়ে বলল, খামোশ, কার সঙ্গে কীভাবে কথা বলতে হয়? ডাইনি তখন বলল, ওকে তুমি হয়তো চিনো না ঠিক মতো, আমি বিলকিলের সাথে থেকেছি, মেফোর সাথে দেখেছি, ওরা অনেক ক্ষমতাধর। আর বড় শয়তানের মেয়েকে যে বিয়ে করেছে সে তো ক্ষমতাধর হবেই। বড় শয়তান হচ্ছে এই পৃথিবীর সব থেকে শক্তিশালী জিন ছিল ওই সময়, যাকে কিনা সাধারণ একটা মানুষ মেরেছে। এইসব বিষয় কি মেনে নেওয়ার মতো বলো? কিন্তু ঠিকই কিন্তু মানুষের হাতে ক্যান্টিলিয়া মরল, তুমি পালিয়ে আসলে, বিলকিল সেও পালিয়ে গিয়েছে, আলকিস মরল, বড় শয়তানও মরল, সাধারণ দুটো মানুষের কাছে। এইসব কি কোনোভাবে মেনে নেওয়া যায়? ছি। বিলকিল তখন বলল, সেটাই তো আমাদের কাছে বিষয়, এই জন্যই তো আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আমার সঙ্গে কে আছে সেটা জানেন? বিলকিল তখন বলল, আমার সঙ্গে এ হচ্ছে আপনাদের একদম উপকারভোগী, যে কিনা আপনাদেরকে উপকার দিবে। ডাইনি তখন বলল, আমি ওর সম্পর্কে জানি, এবং ও হচ্ছে গিয়ে ক্যান্টিলিয়ার সেনাপতি ছিল, সেনাপতি তো নয়, মন্ত্রী ছিল, আর ও যুদ্ধ হেরে এখন এখানে এসেছে। কেন এসেছে? বিলকিল তখন বলল কি যে, আপনি হয়তো ওর আসল পরিচয় জানেন না, আসল পরিচয় জানলে আপনি এখানে বসে থাকতে পারবেন না। আন্ডারগ্রাউন্ড কিং তখন দাঁড়িয়ে উঠে বলল কি যে, আমি এমনিতেও দাঁড়িয়ে থাকতে চাচ্ছি না ভাই, তোমরা তাড়াতাড়ি বিদেয় হও, আমরা একটু বিশ্রাম নিব। বিলকিল তখন বলল, আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে কোনো সাধারণ মানব নয়, সে হচ্ছে একটা জিন এবং মানবের সন্তান, এবং তার মধ্যে কি বিশেষ কিছু ক্ষমতা রয়েছে, এবং সেই ক্ষমতার উৎস এখনও লুকিয়ে আছে নিশ্চয়ই কোনো একটা জায়গায়, যেটা ইকবাল লুকিয়ে রেখেছে। ও আর কেউ নয়, তোমরা যার কথা বলছিলে আলকিস, সেই আলকিসের সন্তান এবং বড় শয়তানের একমাত্র মেয়ের সন্তান মেফো। এটা শুনে ডাইনির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, বলল, কি এই সেই সন্তান? এর নাম মেফো? আমি তো জানতাম, দাঁড়াও 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 দাঁড়াও, সমস্ত হিসাব ব্যাপার মিলে যাচ্ছে। আমি তো জানতাম এটা আলকিসের অন্য সন্তান, আলকিস তো আরও অনেকগুলো বিয়ে করেছিল, কিন্তু এটা আলকিসের একদম পিওর মানব সন্তান না? ডাইনি তখন বলল, না, এটা আপনাদের যে দিলরুবা ছিল বড় শয়তানের একমাত্র মেয়ে, তার সন্তান, এবং তার মধ্যে বিশেষ ক্ষমতা লুকিয়ে আছে, সেটা আপনিও জানেন ডাইনি। আপনি তো ভবিষ্যৎবাণী করতে পারেন, কিন্তু এটা কেন পারলেন না করতে? ডাইনি তখন বলল, সেটা তো বুঝতে পারছি না। তার মানে ওর মধ্যে এমন কোনো ক্ষমতা আছে যেটা আমাকে ভবিষ্যৎবাণী করতে দিচ্ছে না, এবং আমি ওকে কোনোভাবে চিনতে পারিনি। বড় শয়তান তখন ওর কাছে, ওকে যখন ছোট ছিল তখন আমি দেখেছিলাম বড় শয়তানের কার্যালয়ে, কিন্তু ও যে সেই লোক সেটা তো জানতাম না। মেফো তখন বলল, আমি নিজেও জানতাম না, আর আপনারা আমাকে খুব ভালোভাবে চেনেন, আমাকে হেল্প করুন, হেল্প করলে আপনাদের উপকার হবে। এই পুরো উপরের রাজ্য আমাদেরই দখল করার কথা, কিন্তু সেটা প্রথমে ক্যান্টিলিয়া দখল করেছে, তারপর অন্য কেউ দখল করেছে। আমরা আমাদের সেই পুনর শক্তি ফিরে পেতে চাই, যে শক্তিটা আমার বাবা তৈরি করে গিয়েছিল, এবং সেটা শুধুমাত্র আমার বাবার উত্তরাধিকারে তারা পাবে, এবং সেটা একমাত্র আমি ব্যতীত আমার বাবার অন্য কোনো সন্তান হয়তো এই পৃথিবীতে নেই,
যে কিনা জিন এবং মানব এবং এরকম ক্ষমতাধর এবং এরকম ক্ষমতা রাখে। ডাইনি তখন হেসে বলল, সেটা হয়তো এখন নেই, কিন্তু তার উত্তরাধিকারী আছে মানুষের দুনিয়ায়, পৃথিবীতে। তোমার একটা ভাই ছিল, সেই ভাইটা মারা গিয়েছে, কিন্তু তার উত্তরাধিকারী এখনও পৃথিবীতে বেঁচে আছে। তারাও চাইলে এই জিনিসটা নিতে পারবে, কিন্তু তারা তার কখনো এখানে আসবে না। সেই ক্ষেত্রে তোমারই হয়তো এটা প্রাপ্য, কিন্তু সেটা তুমি পাবে কিভাবে? সেটা তো ইকবাল লুকিয়ে রেখেছে। কিভাবে সংগ্রহ করবে? কোনোভাবে তো সংগ্রহ করার কোনো উপায় দেখছি না। ইকবাল যে বুদ্ধিমান, সে বুদ্ধির কাছে কোনোভাবে পেরে ওঠা সম্ভব না। আর তার ছেলে একটা হয়েছে, সে তো একদম বাঘের মতো। নতুন করে আর কি বলবো বলো ভাই? সব মিলিয়ে এরকমভাবেই দুনিয়াটা চলছে, কোনো কিছু বলার নেই। আর তুমি যদি সত্যি হেল্প পেতে চাও তাহলে ঠিক আছে, আমরা করতে রাজি আছি, তাতে করে আমাদের কী লাভ হবে? মেফো তখন বলল, আমি যদি উপরতলা দখল করতে পারি এবং উপর রাজ্য আমি যদি নিজের আন্ডার নিতে পারি, তখন তো পুরো বিশ্বই এখন আমাদের। আপনার তো আর ওদের সঙ্গে ভালো সম্পর্ক নেই, এমনকি আন্ডারগ্রাউন্ড কিং এখান থেকে বাইরেও যেতে পারে না। আর ওপরের অঞ্চলে কত খনিজ সম্পদ আছে যা কিনা আমাদের অনেক বেশি উপকার এবং অনেক অস্ত্র বানাতে হেল্প করবে। ক্ষমতা অনেক আলাদা জিনিস, সেটা আপনারা হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি চাই যে আপনারা আমাকে হেল্প করুন। কিলবিল তখন বলল যে আমিও চাই ওকে হেল্প করো তোমরা। আর ডাইনি, তোমার সঙ্গে অনেক বছর দেখা হয়ে ভালো লাগলো। আমি এতদিন লুকিয়েছিলাম এই দিনটার অপেক্ষায়। মেফোকে আমি পেয়েছি এবং মেফোকে আমি আবার পুনরায় আগের স্থানে ফিরিয়ে নিয়ে যাব। তার জন্য আপনাদের সহায়তা প্রয়োজন। তখন ডাইনি তার কাছে এসে মেফোর অবয়ব দেখতে লাগলো। তার হাতের অনেক অংশ ক্ষত, সেই অংশে ব্যান্ডেজ করা তখনও, এবং সেই হাতটা ঝোলানো, এবং সেই সাথে মেফোর চোখের মধ্যে সে ঢুকে এক অদ্ভুত দৃশ্য দেখে তারপর বেরিয়ে আসলো। বলল, আমরা মেফোকে তৈরি করার জন্য প্রস্তুত, তোমরা ওকে নিয়ে যাও। আমি মন্ত্রীকে ডেকে দিচ্ছি, তোমাদের জন্য একটা মহল খালি করে দিবে, এবং আজকে থেকে মেফোর চিকিৎসা শুরু হবে, এবং মেফো আমাদের এখানে থেকে সমস্ত কিছু করবে। তবে হ্যাঁ মেফো, মনে রেখো, যদি এমনটা না করতে পারো, আমি কিন্তু জানি তুমি কি ভাবছো না, সমস্ত কিছুই আমি বুঝতে পারি। সেদিনই হবে তোমার মৃত্যু, যেদিন তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। মেফো তখন বলল, হয়তো জিনাটা বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু আমি মানুষ জিন, আমি বিশ্বাসঘাতকতা কখনই করব না। আপনাদের প্রোটেকশনে সবসময় থাকবো, এবং বদলে আমি চাচ্ছি আপনারা আমার সাহায্য করুন। আন্ডারগ্রাউন্ড কিং তখন বলল, ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব, বাকি বৈঠক পরে হবে, এখন তোমরা তাহলে আসো। তারপর তারা সেখান থেকে বেরিয়ে আসলো। মেফো তখন বলল, ওরা আপনাকে চিনে কিভাবে? আর আপনার নাম যে কিলবিল, এটা সে ওরা কীভাবে জানে? মেফো এই কথা বলতেই বড় লোকটি বলল, ওদের সাথে আমার সম্পর্ক অনেক পুরাতন। আমি বললাম না, এই পুরো বিশ্বের দুইজন মানব আমরা ছিলাম, যারা কিনা কালো জাদুর মাধ্যমে শত শত বছর বেঁচে থাকার এক ধরনের বর পেয়েছিলাম, এবং আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গিয়েছিলাম। আমাদের বুদ্ধিমত্তা, জ্ঞান এবং সমস্ত কিছু দিয়েই আমরা মূলত এই সমস্ত কিছু অর্জন করেছি। কিন্তু আফসোস, তোমার বাবা মারা গেলেন। তোমার বাবা খুব ভালো একজন বন্ধু ছিল আমার। সেই দিনের আক্ষেপ এখন আমার মনের মধ্যে বাজে। আক্ষেপটা রয়ে যাবে যে তোমার বাবার সঙ্গে আমি থেকেও তাকে বাঁচাতে পারিনি। সেখান থেকে আমাকে কাপুরুষের মতো বেরিয়ে আসতে হয়েছে, কিন্তু সেই ভুলটা আমি তোমার ক্ষেত্রে করব না। তারপর সেখান থেকে মন্ত্রী এবং সেনাপতি ওদেরকে একটা বাহনে নিয়ে সে আগুনের নদীর ওপরে পাহাড়ের ওই পাশে একটা বিশাল আকৃতির প্রাসাদের মধ্যে তাদেরকে নিয়ে গেল। সেখানে সেই প্রাসাদে শুধুমাত্র ওরাই থাকবে, এবং পাহাড়ের গা কেটে এরকম অদ্ভুত সুন্দর প্রাসাদ অনেকটা তৈরি করা হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই পাহাড়ের ভিতর থেকেই লাভা বের হচ্ছে। যদি কখনো উড়ে এসে পড়ে? মন্ত্রী তখন বলল, পড়বে না, এখানকার সমস্ত কিছু নিয়ন্ত্রিত, এই আগুন কখনোই পড়বে না, এবং এগুলো কখনো ফাটবেও না, কারণ এগুলো আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনি নিয়ন্ত্রণ করে। এই সমস্ত কিছু তারাই নিয়ন্ত্রণ করে, সে তো এটা কিচ্ছু হবে না। আপনি চলুন। তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হলো এবং ভিতরের একটা কক্ষ দেখিয়ে দেওয়া হলো। মেফো সেখানে বসে বলল, শুনুন, আমাকে অনেক বড় কাজ করতে হবে, আর চিকিৎসা কবে থেকে শুরু করবেন? মন্ত্রী বলল, চিকিৎসা কবে থেকে শুরু হবে সেটা মহারাজ বলতে পারবে। আপনাদেরকে থাকার ব্যবস্থা করতে দেওয়া বলা হয়েছে, আমি সেটাই করছি। ঠিক আছে, আপনারা তাহলে বিশ্রাম করুন, আমি আসি। মেফো তার নিজের কক্ষে বিশাল আকৃতির জানলার সামনে দাঁড়িয়ে সামনের দিকে দেখছে। দূরের একটা পাহাড়ের উপরে এক ধরনের লাভা যেন ফুটছে, এবং সেই লাভাটা অনেকটা উপরে উঠে ঠাস করে ফুটে এক অন্যরকমের আলোচিত্র তৈরি করলো। সেটা স্পষ্ট বোঝা গেল। মেফোর সামনে অনেক বড় চ্যালেঞ্জ, এবং তাকে সুস্থ হয়ে উঠতে হবে। কতদিন লাগবে সুস্থ হতে সে বলতে পারবে না, তবে তার সুস্থ হওয়ার কার্যক্রম খুব শীঘ্রই শুরু করবে ডাইনি। বিরাট জনবহুল একটা জায়গা, দূরে মাহাদি সেখানে মরার ভান করে শুয়ে পড়ে আছে।
আশেপাশের সমস্ত জিনেরা উঠে পড়েছে। তার সঙ্গে যে সমস্ত জিনেরা এসেছিল তারা উঠে দেখল মাহাদি তখনও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। খানিকক্ষণ বাদে যেসব জিনেরা উঠেছে তাদেরকে সেখান থেকে এক প্রকার চাবুক মারতে মারতে নিচের দিকে নিয়ে যাওয়া হলো। মাহাদিকেও তখন একটা চাবুক দিতেই সে সঙ্গে সঙ্গে উঠে পড়ল। মাহাদিকে শেকলের সঙ্গে বাঁধা হলো। তারপর তাদেরকে নিচের দিকে নিয়ে যেতে লাগলো। এমনভাবে পাহাড়ের গা কেটে সিঁড়িগুলো তৈরি করা। মাহাদিকে কোথায় নিয়ে আসা হয়েছে সেটাই সে কোনোভাবে বুঝতে পারছে না। জায়গাটা কোথায় এবং এটা কোন জায়গা? অদ্ভুত। এরকম পাহাড়ের গা কেটে সমান শততল সিঁড়ি বানিয়েছে কারা? অনেকজনকে কয়েকজনের পায়ে শিকল দিয়ে এবং হাতে রড দিয়ে বাঁধা হলো। সকলে একই সঙ্গে আগাতে হবে। কেউ এক পা আগে পেছনে যেতে পারবে না। পড়ে গেলেই তাকে চাবুক দিয়ে পেটানো হচ্ছে এবং যারা পেটাচ্ছে তাদেরকে দেখতে বিভৎস, খুবই ভয়ঙ্কর। মাহাদি তাদের সঙ্গে সামনে এগিয়ে যেতে লাগলো। এ কোন জায়গা? এরকম জায়গা তো এর আগে কখনো দেখেনি। তার মতো শত শত যুবক জিন সেখানে রয়েছে। তার পেছনে তার সঙ্গে আসা সেই 4 জন জিনকেও আটক করা হয়েছে। খানিকটা দূরে যেতেই মাহাদি অবাক হয়ে গেল। সে দেখতে পেল একটা বড় উপত্যকার মতো জায়গা। বড় বড় সেই 6 পা এবং 6 হাতওয়ালা আকৃতির জিনিসগুলো কয়েকজন জিনকে ধরে নিয়ে এসেছে এবং এনে সেখানে সমবেত করেছে। তারা অনেক চিল্লাপাল্লা করছে। বেশ খানিকক্ষণ পর সেই পোকাগুলো তাদের উপর এক ধরনের স্প্রে করল। স্প্রেটা এমনটা ছিল যে তাদের মুখের ওপরের সাইড থেকে একটা সরু নল বের হয়ে আসে এবং সেই নলটা দিয়ে তারা হাঁচি মতো কোনো কিছু একটা দেয়। একটা পানির মতো কোনো একটা জিনিস তাদের মুখের সামনে পড়তেই তারা সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এটা কী জন্য হয় কিছুই বোঝা যাচ্ছে না। মাহাদি সেগুলো এক একে করে দেখছে। সেই জিনিসগুলো তখন ওপরে উড়াল দিল। সেই জিনিসগুলো উঠতে পারে। উড়ে তারা দক্ষিণের উপরের সাইডে একটা বড় চেম্বার আছে, বড় একটা সুড়ঙ্গের মতো জায়গা আছে, সেদিক দিয়ে ভিতরে ঢুকে গেল। এটা কোন জায়গা, কেন মাহাদিকে এখানে নিয়ে আসা হয়েছে এবং কেন সকল জিনদেরকে এরকমভাবে সমবেত করা হয়েছে সেটা কিছুই বোঝা যাচ্ছে না। মাহাদির এই সমস্ত কিছু বুঝতে হলে এখানে আসতে হবে, তা না হলে সে কোনোভাবে এই সমস্ত সুড়ঙ্গ পর্যন্ত পৌঁছাতে পারবে না। সে হাঁটতে হাঁটতে একদম প্রায় নিচের দিকে চলে আসলো। তাদের ব্যাচের যে কজন জিনকে সেগুলোর সঙ্গে আটকানো হয়েছিল সব কয়টা জিনকে ভেতরের দিকে নিয়ে যাওয়া হলো এবং সে খেয়াল করলো বেশ কিছু জিন দিয়ে এই পাহাড় কাটার কাজ করা হচ্ছে এবং অসংখ্য জিনকে নিচে আরও কিছু কাজ দিয়েছে। পাহাড়ের ফাটল ভেদ করলে নিচে আরও বড় জায়গা আছে। সেই জায়গার ভিতরেও অনেক জিন সেখানে কাজ করছে। কেউ ফসল তৈরির কাজ করছে, কেউ পাথর উঠানোর কাজ করছে, কেউ কয়লা ভাঙার কাজ করছে। এরা যে সমস্ত জায়গায় যেন এরা এরকম সুড়ঙ্গ তৈরি করার জন্যই হয়তো এদেরকে রেখেছে এবং এদেরকে এক প্রকার শ্রমিক হিসেবে নিয়ে এসেছে। মাহাদি এতক্ষণে বুঝতে পারল যে ইয়াং জিনদেরকে কেন ধরে নিয়ে আসা হচ্ছে, অন্যান্য বৃদ্ধ জিন অথবা মহিলা জিনদেরকে কেন আনা হচ্ছে না। এই কারণ তাহলে। কিন্তু ওরা এখানে এরকমভাবে নিয়ে আসছে কিসের জন্য, কোন কারণে, এখানে কি হচ্ছে মূলত? আর এই গর্ত করে বা ওরা করবেও বা কি, কিসের শক্তি সঞ্চয় করছে? তখন মাহাদিকে একজন একটা চাবুক মারল, বলল কি যে সোজা হাট, পড়ে যাচ্ছে কিসের জন্য? মাহাদি সোজা হাঁটতে শুরু করলো। অনেকটা পথ যাওয়ার পরে তাদেরকে একটা সিরিয়ালে বসানো হলো। তারপর একজন বিরাট আকৃতির লোক, তার মাথায় বেঁচানো শিং রয়েছে, মুখের আকৃতি খুবই বিভৎস, দাঁত এক কোণা ফাঁকা এবং খুব বড় বড় দাঁত, চোখগুলো একদম মনে হচ্ছে মার্বেলের মতো বিশাল আকৃতির গোল গোল এবং সম্পূর্ণ সবুজ কালারের চোখ। এরকম চোখ মাহাদি এর আগে কখনো দেখেনি। সকলে সেখানে বসে রইল। সেখানে প্রায় কয়েকশো জিন রয়েছে। মাহাদি তার ভিতরে বসে আছে। সেই লোকটি এসে বলল কি যে তোমরা এখানে এসেছো, এখানকার নিয়মকানুন ঠিকমতো মানলে তোমরা ঠিকঠাক মতো থাকতে পারবে, আর যদি নিয়মকানুন না মানো তাহলে বিপদ আছে তোমাদের জন্য। ওই যে দেখো, ওইখানে কিছু জিনকে নিচে ফেলে দেওয়া হচ্ছে একদম ফুটন্ত আগুনের ভিতরে। তোমাদের পরিণতি এরকম হবে। দূরে থাকা দুটো জিনকে ধাক্কা মেরে একটা ফুটন্ত আগুনের কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। তার ভিতর থেকে দাউ দাউ করে এক ধরনের আগুন জ্বলছে। সেই জিনগুলো পুড়ে একদম সাথে সাথে ভৎস হয়ে গেল। শুধুমাত্র তাদের চিৎকার শোনা গেল। সকলে ভয়ে একদম কুড়িমুড়ি ধরে বসে আছে। সেই জিনটি আবার বলল যে তোমরা তোমাদের কাজে ফিরে যাও, আগামীকাল থেকেই তোমাদের কাজ পেয়ে যাবে। আজকের মতো বিশ্রাম নিয়ে নাও এবং যা মন চায় তা করে নাও। তারপর সেই জিনগুলোকে নিয়ে যাওয়া হলো বিরাট এক কক্ষের মধ্যে। সেখানে বিরাট এক প্রাসাদের মতো জায়গা, সামনে একদম খোলা ফাঁকা উদ্যানের মতো। সেই উদ্যানটাও মনে হচ্ছে যে কত বছর ধরে যেন এখানে কোনো গাছপালা জন্মায় না। মাটির নিচেও যেরকম কোনো কিছু থাকতে পারে সেটা মাহাদির কোনোদিনই বিশ্বাস হচ্ছে না। কারণ এটা কোনো কীরকম জায়গা, উপরে একদম আকাশের মতো জায়গা, নিচে এরকমভাবে স্তরে স্তরে ছোট ছোট করে রাজ্য সাজানো, সেখানে কোনো গাছপালা নেই, কোনো অক্সিজেন নেই,
মাহাদির এখানে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, কারণ এখানে জায়গাটা বেশ উত্তপ্ত এবং মাইলকে মাইল শুধুমাত্র লাল উপত্যকা দেখা যাচ্ছে। সূর্য সম্ভবত সবসময় এরকম লাল হয়ে জ্বলে থাকে আগুনের মতো। তারপর দূরের অনেক গাছগুলো একদম মরে শুকিয়ে পড়ে আছে। মাইলের পর মাইল শুধুমাত্র ছাই এবং মনে হচ্ছে যে আগুন জ্বলছে দাও দাও করে। কিন্তু এটা এরকম কিসের জন্য? এবং একটা বিধ্বস্ত পরিবেশ, এরকম একটা বিধ্বস্ত ভূমি, এটা কোন জায়গা? মাহাদি তার পাশে থাকা একজন পুরাতন জিনকে বলল, এটা কোন জায়গা? তারা দুজন কথা বলে বলে করছিল। সেই পুরাতন জিন বলল, এটা আন্ডারগ্রাউন্ডের এক রাজ্য। এখানকার এক রাজা আছে, তিনি এগুলো করিয়েছেন এবং আমাদেরকে এখানে এনে কাজ করাচ্ছেন অনেক মাস ধরে। আমরা বাড়ি ফিরে যেতে চাই। আপনি আজকে নতুন এসেছেন তো, থাকুন, বুঝতে পারবেন। মাহাদি একটু সামনে যেতেই দেখল যে অনেক কাজ করাচ্ছে সেই সমস্ত জিনদেরকে দিয়ে, এবং মাহাদি সেই রাস্তা পার হয়ে একটা সরু সিঁড়ি বেয়ে সামনের দিকে চলে গেল। সিঁড়িটা এমন ছিল যে উপরে উঠতেই সে খেয়াল করলো এক পাহাড় থেকে অন্য পাহাড়ে খুব সুতা এবং চিকুন সরু একটা ব্রিজ এই পাশ থেকে ওই পাশে চলে গিয়েছে। তার মধ্যে থেকে এক পায়ে হাঁটাই কষ্ট, দুই পা ফেলে একটু একটু করে এগিয়ে যাওয়াটাও খুব অদ্ভুত লাগে। মাহাদি সেটার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে, সঙ্গে সেই জিনগুলো আছে, সকলে ভয় পেয়ে আছে। সকলকে বলল, ভাই সাহেব, তোমরা এখানে খুব সাবধানে পার হবে। কেউ একজন পড়ে গেলে বাকি সকলে পড়বে, সেহেতু কোনোভাবেই কিন্তু রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে? মাহাদি সকলের সামনে ছিল, সেহেতু মাহাদি সকলকে খুব সুন্দরভাবে গাইড করে সেখান থেকে নিয়ে গেল এবং নিয়ে তারা রাস্তা পার হয়ে ওই পাশে চলে গেল। চারিদিকে ঘন কুয়াশার মতো জায়গা, কুয়াশা নাকি ধোঁয়া বোঝা যাচ্ছে না। পেছনে মাহাদি হঠাৎ করে শব্দ শুনতে খেয়াল করলো একদল জিন যাদেরকে এখানে আনা হচ্ছিল, সেই জিল ব্যাস সহকারে নিচে আগুনের নদীতে পড়ে গিয়েছে এবং তারা সেখানেই মারা গিয়েছে। এদের শাস্তি হচ্ছে কি এটাই, যারা দুর্বল এবং অন্যম চিত্তের তারা নিচে এরকমভাবে পড়ে যায় এবং পড়ে যাওয়া শ্রেয়। তারপর মাহাদি সেই মেঘ বা ধোঁয়া কাটাতেই একটু সামনে যেতে খেয়াল করলো বিশাল আকৃতির এক সুড়ঙ্গের মতো ঘর। মনে হচ্ছে মাটির গা কেটে সুড়ঙ্গ তৈরি করা প্রত্যেকের থাকার জন্য। খুবই ছোট ছোট চেম্বার, সেই চেম্বারে মৌমাছির একদম ছোট ছোট ঘরের মতো সেখানে থাকতে হবে। সকলের চেন খুলে দেওয়া হলো, সকলে আলাদা হয়ে গেল এবং সকলকে বলা হলো যে এই জায়গায় তোমাদের থাকতে হবে এবং এটা তোমাদের বাসস্থান। প্রত্যেক দিন কাজে যেতে হবে, কালকে তোমাদের কাজ বুঝিয়ে দেওয়া হবে। আজকে তোমরা তোমাদের মতো যার যার ঘর বেছে নাও। এটা নতুন একটা আবাস, সেখানে মাহাদিকে থাকতে দেওয়া হয়েছে। মাহাদি সেই ঘরের ভিতরে ঢুকে গেল এবং ঢুকে সে দেখলো সেখানে খুবই ছোট একটা জায়গা, ঘুমানোর জন্য খুবই অপর্যাপ্ত এবং এখানে খাবারও খুব অপর্যাপ্ত দিয়ে থাকে। সকলকে অক্লান্ত পরিশ্রম করে সারাদিন, যেন একটা মাইন ল্যান্ডের মতো, যেখানে দিনরাত 24 ঘন্টা মাইনিংয়ের কাজ চলছে। কিন্তু কিসের মাইনিং এটা, সেটাই তো বোঝা যাচ্ছে না। আর এদের এই সমস্ত করি মূলত উদ্দেশ্য কী, সেই উদ্দেশ্যটাই মাহাদি বুঝতে পারছে না। সব মিলিয়ে এই সমস্ত জায়গা থেকে সে সমস্ত তথ্য বের করতে হবে। সে দূরে বিশাল আকৃতির এক প্রাসাদ দেখতে পেল। তখন ওইখানে থাকা একজন রক্ষীকে বলল, ওইটা কিসের প্রাসাদ? আর ওইটা তো অনেক দূরে মনে হচ্ছে। মাহাদিকে দেখে বলল কি যে, তুই এত দূরের জিনিস দেখলে কীভাবে? আমি তো নিজেই দেখতে পাচ্ছি না, কই প্রাসাদ? তখন মাহাদি বলল, না, ওই যে দূরে দেখা যাচ্ছে বিশাল আকৃতির এক ঈশার মতো মনে হচ্ছে, আকাশের রংটা উপরে উঠে গিয়েছে। সে তখন বলল, খবরদার ওদিকে তাকাবি না, ওদিকে আমাদের এই পুরো বিশ্বের সম্রাটের বাসা এবং সেই বড় দৈত্যের বাসা। ওর কথা নাম মুখে নিলেই মানুষ ভয় কেঁপে ওঠে, আর ওদি দূরে ওইটা দেখাচ্ছে ইঙ্গিত করে। তাই বলে তার কপালের দিকে কোনো কিছুতে একটা আঘাত করলো। মাহাদি পাশে এসে পড়ে গেল এবং তার কপাল ফেটে এক ধরনের অন্য সাদা রঙের এবং লাল মিশ্রণের রক্ত পড়তে লাগলো, জিনদের রক্ত যেটা হয়। মাহাদি তখন বুঝতে পারলো যে এখানে কোনো কিছুই খুব সহজে হবে না। পুরাতন যারা আছে তাদের কাছ থেকে খবর সংগ্রহ করতে হবে এবং এখানে থেকেই সমস্ত কিছু করতে হবে, না হলে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। মাহাদি এখানে এসে যে মারা যায়নি সেটাই তার কপালের ভাগ্য। এখান থেকে তথ্য নিয়ে যে কোনোভাবেই সমস্ত বিষয় সম্পর্কে জেনে আমাকে বাইরে যেতে হবে, না হলে কোনোভাবেই এদের সঙ্গে পারা সম্ভব না। এক নতুন জাতি মনে হয়, সম্ভবত পৃথিবীর কোনো একটা সর্বনাশ এরা ডেকে নিয়ে আসছে। তাই বলে মাহাদি তার নিজের সেই ছোট্ট কুঠিরের ভিতর ঢুকে গেল। আগামীকাল খুব বিশাল একটা দিন, তাকে দিয়ে হয়তো কোনো একটা কাজ করাবে। পৃথিবীর সমস্ত কিছু যেন এক ওলটপালট ধারায় চলছে, অথচ এদিকে ইকবাল এবং ইউসুফ এই বিষয়ে কোনো কিছুই হয়তো তারা জানেন না। অনেক সময় হয়তো সামনে পেরোবে, কিন্তু এর পরিস্থিতির সামনে কি হতে যাচ্ছে সেটা তাদের বিন্দুমাত্র কোনো ধারণা নেই। মেফোদার পূর্ণ শক্তি পেতে পুনরায় আবার সে সেই শক্তির জন্য লড়াই করছে। আন্ডারগ্রাউন্ডে মূল যে বড় শয়তান, যে শয়তান দৈত্য জিন, তার পরিচয় এখন পর্যন্ত কেউ ঠিকঠাক মতো দিতে পারেনি। সেখানে মাহাদি তার সমস্ত কিছু জানার জন্য চলে গিয়েছে। মাহাদি সমস্ত তথ্য নিয়েই হয়তো ফিরবে।
কিন্তু ততদিনে কি হবে বিশ্বের সেটা বলা যাচ্ছে না। কুরুলুস রাজ্যে যেন অন্যরকম এক আনন্দ মিছিল এবং মহল চলছে সমস্ত জায়গায়। কারণ সদ্য কিছুদিন হয়েছে ইউসুফ এবং মায়ার বিয়ে হয়েছে। রাজ্য অভিষেক তাদের খুব শীঘ্রই হবে, কারণ খুব শীঘ্রই ইকবাল ইউসুফকে তার রাজ্য বুঝিয়ে দিবে এবং রাজ্য অভিষেক করিয়ে দিবে। কিন্তু ইউসুফ কোনোভাবেই রাজ্যের দায়িত্ব হার নিতে চাচ্ছে না, কারণ তার বাবাই এই রাজ্যের জন্য সমস্ত জায়গায় ঠিক আছে। ইউসুফ একটি চিন্তিত, কারণ মেফোকে এই বিশ্বের আশেপাশে বেঁচে থাকতে অবস্থায় দেখা গিয়েছে। মেফোকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। সে হানিফাকে অর্ডার দিয়েছে মেফোকে যেভাবেই হোক খুঁজে বেড়াতে হবে। রাজ্যের সমস্ত জায়গায় মেফোকে খোঁজার জন্য অসংখ্য জিন পাহারায় বসানো হয়েছে। ব্রাজিলের দক্ষিণ অঞ্চল যেখানে কোনো জিন এখন পর্যন্ত প্রবেশ করেনি, সেই অঞ্চলগুলোতে নিয়মিত এবং আলাস্কার উত্তর জঙ্গলের সমস্ত জায়গায় নিয়মিত জিনেরা পাহারা দিচ্ছে। ইউসুফের এবং ইকবালের একমাত্র টার্গেট এখন আন্ডারগ্রাউন্ড কিংয়ের সেই আস্তানা খুঁজে বের করা। ইউসুফ নিজে অনেকবার গিয়েছে মেফোকে খোঁজার জন্য, কারণ ইউসুফ নিজেও এইসব বিষয় নিয়ে টেন্সে আছে। তাকে খুঁজতে হবে যেভাবেই হোক। সে অসংখ্য জিনকে ধরেছে, কিন্তু কোনোভাবেই তার সন্ধান পাওয়া যাচ্ছে না। দূরে বরফের দেশে গ্রিনল্যান্ডের নতুন এক আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাদের পরিচয়ও হয়তো এই গল্পের শুরু থেকেই জানা যায়নি। তারা কি করতে চাচ্ছে? বিশ্বের পরিবেশ আবার নতুন করে উত্তপ্ত হতে যাচ্ছে। সমস্ত বিষয় তাদের আপন গতিতে চলেছে। মাহাদি তথ্য সংগ্রহ করার জন্য ব্যস্ত। নিরাপত্তার জন্য হানিফা ওদিকে সমস্ত জায়গায় সমস্ত কিছু জোরদার করছে। উপরের সমস্ত বেষ্টনী খুব নিরাপদেই আছে। সমস্ত জায়গা দিয়ে আন্ডারগ্রাউন্ড কিং এবং মেফোকে খোঁজা হচ্ছে। ইকবাল এর আগে একবার এখানে এসে জেনেছিল আলাস্কার কোনো একটা জায়গায় এবং ব্রাজিলের দক্ষিণ সাইড দিয়ে কোনো একটা জায়গায় তার রাজ্যের ভিতরে ঢুকতে হয়। ক্যান্টিলিয়ার সমস্ত রাজ্য এখন কুরুলুস রাজ্যের দখলে। কিন্তু এটা হলে হবে না। ইকবালকে এখনও এই রাজ্যের অনেক কিছু কাজ করতে হবে। চারিদিকে যেন এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সকল কিছুর মধ্যে দিয়ে পরবর্তীতে কি হতে চলেছে সেটা হয়তো অনেক কিছুই ধোঁয়াশা রয়েছে। মাঝখানে কতগুলো বছর সময় কেটে গেল সেটা জানা গেল না, তবে মাঝখানে অনেকগুলো বছর কেটেছে। ইউসুফের বিয়ে হবার পরবর্তী সময়টাতে রাজ্যের অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু সমস্ত কিছু আবার নতুন করে সেজে উঠেছে। রাজ্যের দূর দূরান্তে সুজলা সুফলা হয়েছে। যুদ্ধ কত বছর আগে শেষ হয়ে গিয়েছে তা বলা যাচ্ছে না। চারিদিকে যেন অন্যরকম এক সুন্দর পরিবেশ। তবে ইউসুফ এবং ইকবাল একটা জিনিস নিয়ে খুব টেনশন, কারণ রাজ্যের অনেক জায়গা থেকে কিছু খারাপ খবর আসছে, যে খবরগুলো তাদেরকে আসলেই টেনশনে ফেলে দিয়েছে। তাদের রাজ্যের আশেপাশে মেফোকে কখনো খুঁজে পাওয়া যায়নি। মেফো কোথায় আছে? সে কি কোথাও বসে তার শক্তি পুনরায় সঞ্চার করার চেষ্টা করছে? ক্যান্টিলিয়া রাজ্যের সমস্ত কিছুই তাদের দখলে, কিন্তু তারপরও আন্ডারগ্রাউন্ড কিংয়ের সেই অঞ্চল খুঁজে পাওয়া যায়নি। ইকবাল এবং ইউসুফের কানে অনেকবারই এসেছে অসংখ্য জিন পৃথিবী থেকে গায়েব হয়ে যাচ্ছে। সমস্ত জায়গা যেন এক অন্যরকম পরিবেশ হয়ে গিয়েছে। যদিও সমস্ত রাজ্যবাসী খুশি আছে, কিন্তু নতুন কোনো বিপদের আভাস ঘটছে না তো। ইউসুফ বিষয়টা অনেক বছর ধরে পর্যবেক্ষণ করছেন। সব মিলিয়ে কুরুলুস রাজ্য এখন ভালো আছে। ইকবালের মূল প্রাসাদের বাহিরে মাঠের মধ্যে ছোট্ট একটা বাচ্চা গুটি গুটি পায়ে খেলা করছে। বাচ্চাটি হয়তো এই রাজ্যেরই কেউ। বাচ্চাটির পেছনে একটা মেয়ে দৌড়ে আসছে। বলল কি যে, বাবা ওইদিকে যেও না, ওইদিকে যেও না, আসো এদিকে আসো, খাওয়া দাওয়া তো ঠিক মতো করো না তুমি। ইকবাল তখন বলল, আহা ওকে যেতে দাও, ও খেলাধুলা করবে না তো কি করবে। তারপর খানিক্ষণ বাদে একটা পাখিতে চড়ে ইউসুফ সেখানে আসলো। এসে বলল কি যে, আমার বাবাটা কেমন আছে? ততদিনে ইউসুফ এবং মায়া অনেকটা বড় হয়েছে এবং তাদের সন্তানও জন্মগ্রহণ করেছে। মায়া তখন বলল, হ্যাঁ তোমার ছেলে একদম তোমার মতো হয়েছে, দেখো না সে কি করে বেড়াচ্ছে। জন্মের পর থেকেই তাকে কি আর বেঁধে রাখা যায়? সে এখন থেকে ওড়ার চেষ্টা করে, দেখো কিভাবে ওড়ার চেষ্টা করছে। মাটি থেকে 2 ইঞ্চি উপরে ওঠে আবার নিচে নেমে যায়। তোমার ছেলে যে পরিমাণ ফাজিল হবে দেখিয়ে বোঝা যাচ্ছে। ইকবাল তখন বলল, আহা আমার নাতি তো, আমার নাতি আমার মতোই হবে দেখো, আর সব মিলিয়ে ওকে কিছু বলতে চেও না, ও এখনও ছোট। মায়া তখন বলল, হ্যাঁ আব্বা, আপনি ওকে এরকমভাবে আশকারা দিয়ে আপনার ওকে দুষ্টু বানান, তাই না? এই এদিকে আসো। তারপর সেই বাচ্চাটা ঠিকই আকাশ আবার উঠতে চাইল। এক হাতের মতো উপরে উঠে আবার ঠিকই মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গেল। ইউসুফ তার কাছে এগিয়ে গেল, বলল কি যে আরে থাক ও খেলুক।
তারপর তার দাদার কাছে ওদেরকে দিয়ে ইউসুফকে মায়া নিয়ে চলে গেল। বলো কি এদিকে আসো, তোমার কি খবর বলো তো? তোমাকে খুঁজে পাওয়া যায় না চারিদিকে, কোথায় কোথায় থাকো? সারাদিন এই একটা বাচ্চাকে পালতে গিয়ে যে আমার কি অবস্থা হয়। মা অবশ্য দেখে, আর মা উনি এখানে থাকতে চান না। উনি বলেন কি যে আনন্দনগরে গিয়ে থাকবো আমরা। এখন আনন্দনগর গিয়ে তো কয়েক মাস ছিলাম আমরা, সেখানে মা ওকে কোনোভাবে আসতে দেন না। সব মিলে কি একটা বিপদে পড়েছি বলো তো। রাগ করে ঘরের ভিতর বসে আছে, একটু গিয়ে বোঝাও। আর তুমি কোথায় থাকো সারাদিন কিছুই বুঝি না। খানিকক্ষণ বাদে সেখানে হানিফা আসলো। হানিফা ইকবালের সঙ্গে কথা বলছে। মায়া তখন ইউসুফকে বলল যে তুমি কি এইসব বিষয়ে কিছু করবে নাকি বলো, আমার আর ভালো লাগছে না। ইউসুফ তখন বলল, মায়া, রাজ্যের চারিপাশে একটু অন্যরকম পরিবেশ, এখন আসলে রাজ্য নিয়ে একটু ব্যস্ত আছি। সব মিলিয়ে সমস্ত কিছুতে দেখতে হয়। আমি দেখব, মায়ের সঙ্গে কথা বলবো। আর মা এখানে থাকতে চান না, কারণ মার সমস্ত কিছু তো ওইখানে, তাই না? আর আমি ওনাকে বলে দেবো, ঠিক আছে, তুমি চিন্তা করো না। মায়া তখন বলো, এসব ঝামেলা আমি নিতে পারবো না, তুমি আজকে আইসো, তোমার খবর আছে, ঘরে ঢুকতে দিব না। সব মিলিয়ে আমাকে একদম তোমরা দুজন জ্বালিয়ে খাচ্ছ। তাই বলে সে রাগবাগ করে ঘরের ভিতরে চলে গেল। ইউসুফ তখন বলল, আহা দাঁড়াও না, এমন করছো কিসের জন্য? একটা বাচ্চার মা হয়ে গিয়েছো, এখন পর্যন্ত এরকম করছো, দাঁড়াও। মায়া তখন বলল, আহ গিয়ে করছো, আব্বা দূরে দাঁড়িয়ে আছে, দেখে ফেলবে, সরো, অনেক রান্নাবান্নার কাজ আছে, আমাকে এখন রান্নাঘরে যেতে হবে। মা ওখানে একা একা কী করছে কে জানে, গেলে আমাকে আবার কথা শুনতে হবে। ইউসুফ তখন হেসে এই দিকে চলে আসলো। হানিফা স্যারকে সালাম দিয়ে বলল, চাচা যান, মেফুকে তো কোনোভাবে খুঁজে পাচ্ছি না, কোথায় গিয়েছে, কিভাবে আছে, এত বছর ধরে আমরা তাকে খুঁজছি। আর আপনার সেই মাহাদি কোথায় গেল? মাহাদি সেই যে আমার বিয়ের রাতে গায়েব হয়েছে, তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাহাদিকে প্রয়োজন আমার, ওকে একটু কোথাও একটা পাঠাবো, কিন্তু ও খুবই কনফিডেন্সিয়ালভাবে খবরগুলো এনে দিত। ওকে যদি কোনোভাবে মেফুকে খোঁজার দায়িত্ব দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। তখন হানিফা বলল, ওকে তো আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় যে গিয়েছে, আছে নাকি মারা গিয়েছে তাও জানি না। এই এতগুলো বছর তাকে খুঁজে পাওয়া যায়নি। আর আমাদের সমস্ত জায়গা কনফিডেন্সিয়াল আছে, সমস্যা নেই, সমস্ত রাজ্য এখন আমাদের হাতের মুঠোয়, আমাদের আর অন্য সব নিয়ে কিছু ভেবে লাভ আছে, বাদ দাও তো। তবে আশেপাশের এরকম পরিবেশ দেখে সত্যি আমি খুব বিস্মিত। মাহাদি অবশ্য এই কয়েক বছর আগে আমাকে এইসব কথা বলেছিল যে কোন এক অদৃশ্য শক্তি রাত্রেবেলা শত শত জিনকে ধরে নিয়ে যাচ্ছে। এখন তো আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সকল সাইডের গ্রামের অসংখ্য জিন গায়েব হয়ে গিয়েছে। এরকম করে জনসংখ্যা কমতে থাকলে, গ্রাম ফাঁকা হতে থাকলে তো আমরা সত্যি একটা বিপদে পড়ে যাব। কী যে হচ্ছে, আমাকে নিজেই সব জিনিস পর্যবেক্ষণ করতে হবে এবং নিজে দেখতে হবে যে আদতেও এগুলো ঠিক করা যায় কিনা, না হলে চাচা যান খুব বিপদ আছে সামনে। ইকবাল তখন বলল, আমি আন্দাজ করতে পারছি আন্ডারগ্রাউন্ড কিংয়ের আস্তানা সম্ভবত খুঁজে পাওয়া খুব দুষ্কর হবে না। আমার এক খুব খাস দূতকে পাঠিয়েছি আলাস্কার ওইদিকে, এখন পর্যন্ত যত জিনকেই পাঠিয়েছি ওরাই ফেরত এসেছে। তুই কি একটু গিয়ে দেখবি? তুই আর হানিফা গিয়ে দেখ, এখন আর কোনোভাবেই বসে থাকার সময় নেই। তোর ছেলেটা দেখ বড় হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে, এখন যদি কোনো একটা বিপদ আবার চলে আসে, সমস্ত কিছু নিয়ে আমরা কোথায় যাব বলো? তখন ইউসুফ বলল, বাবা সব জিনিস তুমি চিন্তা করো না তো, এমনটা কখনোই হবে না। এই কুরুলুস রাজ্য আমাদের কাছ থেকে আর কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। আর সব মিলিয়ে আমি সমস্ত বিষয়টা দেখছি, তুমি চিন্তা করো না। সাগরপাড়ের একটি অঞ্চল, সেই অঞ্চলে বেশ কিছু জিন হেঁটে তার বাড়ির দিকে ফিরছিল। এটা হচ্ছে গ্রাম ছেড়ে আসা সেই সমস্ত জিনেরা। এই পুরো অঞ্চলটা এক ধরনের একটা শিবির অঞ্চলে পরিণত হয়েছে এবং এখানকার যত বড় সেনারা আছে তারা এক প্রকার রেবেল প্রকৃতির জিন এবং তারা এক প্রকার বিদ্রোহী জিন। তারা সেই সমস্ত জিনিসের বিরুদ্ধে লড়াই করছে যে সমস্ত জিনিস তাদেরকে ঘর ছাড়া করেছে। এখন পর্যন্ত অসংখ্য সেই জিনিসগুলোকে ওরা মেরে একদম তক্তা বানিয়েছে এবং সকলকে হত্যা করেছে। তারা এক ধরনের রেবেল টিম তৈরি করেছে, যদি রাজা না কিছু করে তাহলে তো ওদেরকেই করতে হবে। তারা তাদের গ্রামের দিকে ফিরে বলল, ভাই সাহেব, আমরা আরও 15টা শয়তানকে মেরে তাড়িয়েছি এবং আশা করি আমাদের এই মিশন জারি থাকবে। এই মিশনের সঙ্গে তোমরা সকলে যুক্ত আছো তো? তোমরা আমাদের সমস্ত শক্তি এবং আমরা ওদের সাথে লড়াই করেই ছাড়ব। এটা বলতেই সামনে থাকা অসংখ্য জিনেরা তখন চিৎকার দিয়ে হাত তুলল উপরের দিকে। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 4 এপিসোড নাম্বার 10 এখানেই শেষ হয়ে গেল। আশা করি এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগছে। কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই সিজন 4 এর ইন্ড হতে চলেছে, কখন ইন্ড হবে জানি না, তবে আরও বেশ কয়েকটা পর্ব আসবে এবং সেগুলো দেখার আমন্ত্রণ আপনাদেরকে সকলের রইল। আশা করি সেগুলো আপনারা নিয়মিত দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন এবং জিনের দুনিয়া কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন জিনের দুনিয়া মেগাবক্স প্রাইম চ্যানেলে।
আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকুন, পরবর্তী এপিসোডগুলো দেখুন, আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।